যে হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করবো, তাহলে আমরা বুস্টিং করতে পারি বা পেড করতে পারি, তাহলে হচ্ছে আমাদের করা হবে। এখন আমরা হচ্ছে গ্রুপ ওপেন করবো একটা। সো গ্রুপ ওপেন করার জন্য আমরা হচ্ছে যেভাবে করে আমাদের পেজ ওপেন করার সময় আমরা কাজ করেছিলাম, এখানে 9 ডটের মধ্যে প্রেস করব। প্রেস করার পর দেন এখান থেকে পেজ অফ গ্রুপ অপশন পাবো এখানে, এবং এখানে একটা গ্রুপ অপশন পাবো। দুইটা যে কোনো একটার মধ্যে ক্লিক করলে হবে। তো আমি যদি এটার মধ্যে যদি প্রেস করি, তাহলে আমাদের সামনে এরকম অপশন আসবে, যেখানে হচ্ছে আমাদের মাল্টিপল গ্রুপস যেগুলো থাকবে সেগুলো দেখাবে। আমি রিসেন্টলি একটা গ্রুপ ওপেন করছিলাম, সেটা দেখাচ্ছে। এবং এখন যদি আমি নতুন কোনো গ্রুপ ওপেন করতে চাই, তাহলে এখানে ক্রিয়েট নিউ গ্রুপের মধ্যে প্রেস করব। এখন এখানে হচ্ছে গ্রুপের নাম দিতে হবে, যে আমি আমার গ্রুপের নাম কি দিতে যাচ্ছি। সো আমার যেহেতু পেজের নাম হচ্ছে ওয়াচ লাভার, রাইট? সো আমি সেই হিসাবে এখান থেকে গ্রুপটাও ক্রিয়েট করবো, মানে সেরকম একটা ওয়াচ পছন্দ করে এরকম একটা কমিউনিটি তৈরি করার জন্য সেখানে। সো ওইটার জন্য আমি যদি ওয়াচ লাভার কমিউনিটি, কিবোর্ড ঠিক আছে, অন্যান্য জায়গায় কাজ করে, শুধু এখানে কাজ করে না। এটা প্রচুর বিরক্ত লাগতেছে। ওকে, ওয়াচ লাভার কমিউনিটি দিলাম, দেন হচ্ছে তাহলে এটা যে কেউ পড়লে বুঝতে পারবে যে এটা একটা কমিউনিটি। দেন আমরা এখান থেকে চুজ, হ্যাঁ আপনারা আপনাদের যে বিজনেসটা থাকবে, যে পেজটা থাকবে, ওই পেজটার উপর ডিপেন্ড করে একটা সুন্দর নাম ফাইন্ড আউট করবেন। আপনারা একটু থিঙ্ক করবেন যে কি দেওয়া যায়, এবং হচ্ছে যে নামের ক্ষেত্রে যতটা শর্ট রাখা যায়, যতটা ক্রিস্পি রাখা যায়, যাতে মানুষ মনে রাখতে পারে। এমন আবার নাম দিয়ে না থাকে যেগুলো মানুষ মনে রাখতে পারবে না। ঠিক আছে? সো ট্রাই করবেন যেটা মানুষ এক লাইনে পড়ে বুঝে যেতে পারে। এর পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে চুজ প্রাইভেসির মধ্যে এখানে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট থাকে। কিছু গ্রুপ দেখবেন প্রাইভেট থাকে, কিছু পাবলিক থাকে। সো এখন আপনার উইশ, আপনি কি পাবলিক গ্রুপ করবেন না প্রাইভেট গ্রুপ করবেন। সো ওই জায়গা থেকে হচ্ছে পাবলিক আমরা রাখতে পারি। হ্যাঁ, বিজনেস গ্রুপ করলে পাবলিক করতে হবে। পাবলিক আর প্রাইভেট প্রাইভেট কখন করে? প্রাইভেট তখনই করে যখন হচ্ছে এটা আমার একটা সিক্রেট গ্রুপ থাকবে, যেখানে আমি যাদেরকে অ্যাড করতে যাব তারাই শুধু অ্যাড হবে, রাদার দেন অন্য কোনো পার্সন অ্যাড হতে পারবে না। এটা হচ্ছে তখন ক্রিয়েট করা হয় যখন আমার কোনো প্রিমিয়াম কোনো সার্ভিস থাকে, যেটা আমি শুধুমাত্র তাদেরকে অ্যাক্সেস দিতে চাচ্ছি যারা আমাকে পে করছে। তারা হচ্ছে শুধু এই গ্রুপে জয়েন করে সেই জিনিসটা দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটা প্রাইভেসির জন্য অনেকে করে, অনেকে প্রিমিয়াম সার্ভিস সেল করে, তখন হচ্ছে প্রাইভেট করে। ওটা অনেক রিজন থাকে। তো ওই জায়গা থেকে হচ্ছে আমরা পাবলিক রাখছি এখন বর্তমানে। ফ্রেন্ডদেরকে যদি ইনভাইট করতে চান, এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, আর যদি না চান তাহলে সেটাও না করতে পারে। দেন আমি ক্রিয়েটের মধ্যে প্রেস করব। ইনভ্যালিড গ্রুপ নেম, সরি দি নেম এন্টার্ড গ্রুপ ইনভ্যালিড, ডিফারেন্ট নাম দিতে হবে, এটা নিচ্ছে না। ওয়াচ লাভার কমিউনিটি, লয়াল, লাল বানানো হয়েছে, লয়াল কমিউনিটি অ্যারাউ ক্রিয়েটিং গ্রুপ কেন, ওয়াচ এন্ড, এটা নিচ্ছে না, তো কি নিব? হ্যাঁ, ওয়াচ কিনব, এটা চেঞ্জ করে দিন, কি দিব? ওকে, এটা মেবি নিবেন। ওকে, নিচ্ছে ওয়াচ বিডি কমিউনিটি, ঠিক আছে। এখন আমি পাচ্ছিলাম না, সেজন্য এটা নিতে হয়েছে। দেন এর পরবর্তী হচ্ছে আমরা এরকম একটা সুন্দর করে আমাদের গ্রুপ হয়ে গেছে। গ্রুপে মেজর কিছু কাজ থাকে না। গ্রুপে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের এখানে একটা দিতে হবে, যেমন আমি আমার গ্রুপটা দিয়ে দেখাই কি কি দেওয়া লাগে একটা গ্রুপে বেসিক্যালি। ওকে, গ্রুপে এরকম একটা ব্যানার বানাবে,
এই ব্যানারটা হচ্ছে যে ফার্স্ট লুকটা ব্যানারই থাকে, এখানে কোনো প্রোফাইল পিকচার হয় না, যেটাকে ইন্ডিভিজুয়াল পার্সনের কোনো ইয়া নেই। কভারে দিলে অন্য জায়গায় চলে যায় যে, ওটা যখন আপনি বানান তার মানে হচ্ছে যখন বানান তখন হয়তো সাইজটা ঠিক মতো ইয়া করে না, সাইজটা ঠিক করতে হবে বানানোর সময় সাইজ। আর হচ্ছে ট্রাই করবেন যতটুকু এরিয়া স্পেস রাখা যায়, যেমন এখানে স্পেস আছে, উপরে স্পেস রাখবেন, স্পেস রাখার ট্রাই করবেন, একেবারে হচ্ছে যে কর্নারে এসে লাগাই দিন, ঠিক আছে, তাহলে হচ্ছে দেখা যাবে কেটে যায়। তো যদি স্পেস রাখবেন ট্রাই করবেন এটুকু রাখা। কিসে কোথায় এডিট করা যায় না? ক্যানভা দিয়ে ঠিক করে নিতে হবে, ডিজাইন করার সময় ক্যানভাতে যখন ডিজাইন করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথেকে আসছেন? আগে কোন ব্যাচে? ব্যাচ শেষ হয়েছে? কটা কটা বাজে? তো এটা তো পাওয়া যায় না, দেখি একটু সব পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, বলেন দেখি কটা কটা বাজে? 5:30 ব্যাচ বসছে। রবি মঙ্গল বৃহস্পতি না শনি সোমবার? আমি আজকে আর ক্লাস করেছি। আজকে ফার্স্ট? হ্যাঁ। এর আগের ব্যাচে বলছেন না আপনি? আগের ব্যাচ বলতে আর কি ছিল 2024 এর যখন এসসি ব্যাচ ছিল। আচ্ছা আচ্ছা, তো অনেক আগে। হ্যাঁ। তখন ছিলেন। তো হচ্ছে যে এখন কি এই ব্যাচে আসতে বলছে যে? হ্যাঁ। কি জন্য? রিভাইজ ক্লাস দিও, জরুরি কিছু করে বলছিল, তাহলে তুমি কালকে আসো। রিভাইজ ক্লাস তো করাবো না, আমি তো হচ্ছে বেসিক্যালি এখন যেভাবে ক্লাস কন্টিনিউ হচ্ছে এভাবে করাবো। এখন হচ্ছে যদি এভাবে যদি কন্টিনিউ করে দেন তাহলে করতে পারবো। ঠিক আছে, আমি হচ্ছে যে আপনি মনে করেন ইসিও দেখতে যাবেন ওইভাবে দেখাতে পারবো না, এখন নতুন ব্যাচ এটা, এদের সাথে এভাবে করে মানে একদম ফার্স্ট স্টার্টিং থেকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ সেটাই বলছি স্যার। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, করতে পারবেন। ওকে, দেন হচ্ছে যে আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে কভার ফটোটা বানাবো, কভার ফটোটা ক্যানভাটা বানালে প্রবলেম করবে না তো। এর পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে নাম তো আমরা দিয়েছি, দেন হচ্ছে এখান থেকে আমাদের কিছু ইয়া থাকবে, যেমন অ্যাবাউট এর মধ্যে গিয়ে আমরা আমাদের একটা ডিসক্রিপশন এখান থেকে দিয়ে দিব, যাতে যে কেউ যখন আমাদের ইয়াতে আসবে তখন আমাদের ডিসক্রিপশনটা পড়ে এটা গ্রুপটা কি রিলেটেড সেটা যাতে বুঝে যায়। এর পরবর্তীতে এখান থেকে মেম্বার থেকে আমরা হচ্ছে যে মেম্বারটা দেখাই যায়, অবশ্যই এটা সবাই দেখতে পারে, যেটা পাবলিক থাকে আর কি। দেন এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে একটা পোস্ট আপলোড করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি ফিচারের মধ্যে রাখবো, আমরা ফিচার করে রাখবো। পোস্টটা হচ্ছে বেসিক্যালি যতগুলো গ্রুপের রুলস এন্ড রেজিগনেশন আছে সবগুলো রুলস আমরা সেখানে কভার করার ট্রাই করব। যেমন আমি আমার একটা দেখাই, হ্যাঁ যেমন এটা, এটা হচ্ছে পুরো একটা গ্রুপের নীতিমালা সম্পর্কে, যেখানে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। যেহেতু এখানে অনেকগুলো পিপল যেহেতু একসাথে জড়ো হয়, তো এক একজনের কন্টেন্ট দেখা যায়, এবং সবাই যেহেতু এটা পাবলিক সবাই কন্টেন্ট আপলোড করতে পারে, তো অনেক সময় দেখা যায় আনওয়ান্টেড অনেকগুলো কন্টেন্ট অনেকে আপলোড করে দেয়, যেটা হচ্ছে আমার গ্রুপের সাথে যায় না, বা হচ্ছে আমার এখানে যারা অডিয়েন্স আছে বা হচ্ছে যে মেম্বার আছে তাদের সাথে যায় না। তো সেই জায়গা থেকে হচ্ছে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, এটা একটা নীতিমালা এখান থেকে আমরা দিয়ে রাখতে পারি। যেমন আমি এখানে প্রায় 15টা নিয়ম দিয়ে রাখছি, এই 15টা নিয়মে যদি কেউ যদি নীতিমালা ভাঙে তাহলে হচ্ছে তাকে আমরা উপরোক্ত নীতিমালা এক বা একাধিক ধারা ভঙ্গ করলে প্রথমবার সতর্ক করা হবে, দ্বিতীয়বার একই ভুল করলে তাহলে তাকে বিনা নোটিশে স্থায়ীভাবে ব্যান করা হবে। গ্রুপে একটি সুস্থ এবং স্প্যাম মুক্ত পরিবেশ রাখার জন্য কি কি করা যাবে এটা দেওয়া আছে, পুরোটা চাইলে পড়ে নিতে পারে। ওকে, দেন হচ্ছে সিমিলার এখানে আমরা এটা করব, এখানে আমরা একটা পোস্ট আপলোড করব নীতিমালা দিয়ে। ধরেন আমি যদি এটাই আমারটা কপি করে দিয়ে বসাই এমনি, হ্যাঁ নীতিমালা এটা বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন, আমার গ্রুপ থেকে কপি করে নিয়ে নিন, সমস্যা নেই। আমার গ্রুপ থেকে নেবেন, কিন্তু হচ্ছে আবার আপনার যেটা লাগবে সেটা অনুযায়ী সেটা আবার দিবেন। মনে করেন আমি এমন একটা জিনিস দেই সেটা আপনার দেওয়া লাগবে, সেটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। যেমন ধরেন আমি এরকম একটা পোস্ট নিলাম, এখানে পোস্টের মধ্যে প্রেস করলাম,
এই দেখেন পোস্টটা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দেন এখানে থ্রি ডটের মধ্যে প্রেস করে আমরা এটাকে পিন টু ফিচারের মধ্যে দিই। এটা মানে পিন হয়ে যাবে, ঠিক আছে। পিন টু ফিচারের মধ্যে যখন দিব তখন আমাদের এখানে একটা অপশন ওপেন হবে। ডান। ওভারভিউর মধ্যে রিলোড করি। হ্যাঁ, এখানে একটা অপশন চলে আসছে। ফিচারের মধ্যে যান, তাহলে হচ্ছে এখান থেকে নীতিমালাটা যে কেউ এসে পড়তে পারবে। ওকে, দেন হচ্ছে এরকম করে হচ্ছে যে পুরো ইয়েটা আমি সাজিয়ে ফেলবো। আর হচ্ছে ইনভাইট করবো এক একজনকে, আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে এখান থেকে ইনভাইট অপশনের মধ্যে প্রেস করে ইনভাইট করতে পারবো। যদি কাউকে যদি ইনভাইট এখানে আমার সাথে অ্যাড নেই কিন্তু আমি হচ্ছে যে তাকে পাঠাতে যাচ্ছি, তাহলে শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে আমার গ্রুপের লিঙ্কটা হচ্ছে যে এখান থেকে নিয়ে, যেমন হচ্ছে এই কপি লিঙ্কের মধ্যে প্রেস করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। এর পরবর্তীতে আমি সবাইকে পাঠাতে পারি, ঠিক আছে। এভাবে করে হচ্ছে গ্রুপে একটা ইয়া করতে হয়। গ্রুপ কখন তৈরি করতে হয়? গ্রুপ হচ্ছে বেসিক্যালি যখন হচ্ছে আমি অনেকজনকে একসাথে নিয়ে আমার একটা ইয়া করতে হচ্ছে, এটা বিজনেসের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে। যেমন আমার যদি এখানে যদি 10 লাখ একটা ফলোয়ার্স বেস থাকে বা মেম্বার একটা ইয়া থাকে, তাহলে হচ্ছে পরবর্তী আমি নতুন প্রোডাক্ট যখন লঞ্চ করব তাদেরকে আমার আর মানে ইয়া করতে হচ্ছে না, টাকা দিয়ে প্রমোট করতে হচ্ছে না। আমি 10 লাখ পিপলকে এই গ্রুপে যখন আপলোড করবো 10 লাখ পিপল দেখে ফেলবে। আর এটা ছাড়াও আমরা হচ্ছে যে ফ্রি মার্কেটিং এর জন্য এটা কিভাবে ব্যবহার করতে পারি, গ্রুপ কেমনে বানাবেন ক্লিয়ার হয়েছেন? বানাতে পারবেন সবাই? ওকে, আমাকে নেক্সট ক্লাসে গ্রুপটা, হ্যাঁ, গ্রুপ আর পেজের মধ্যে পার্থক্য হচ্ছে যে গ্রুপ হচ্ছে যে আপনাদের মানে হচ্ছে যে দুই জায়গা থেকে বা হচ্ছে দুইজন পার্সন একসাথে কথা বলতে পারবে। আর পেজের হচ্ছে যে ওয়ান ওয়ে কমিউনিকেশন। আপনি পেজে দিতে পারবেন না, তো পেজে তো আপনিই দিতে পারবেন। হ্যাঁ, গ্রুপে দিতে পারবে, এটাই তো বললাম। গ্রুপ হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, দুই জায়গা থেকে দুজন কথা বলতে পারবে। কিন্তু পেজ হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, একজনই কথা বলতে পারবে, আপনি অ্যাডমিন আপনিই পারবেন, আর কেউ পারবে না। এখন হচ্ছে গ্রুপ আর পেজের মধ্যে মেজর ডিফারেন্সটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা প্রশংসা তো আপনি করবেনই, কিন্তু হচ্ছে যে গ্রুপ যদি থাকে এখানে আপনাকে হচ্ছে যে অনেকে আপনার কাস্টমাররা ফিডব্যাক দিতে পারবে, আপনাকে প্রবলেম গুলো শেয়ার করতে পারবে। তাহলে এবং আপনি যদি তাদেরকে যদি অ্যাক্টিভলি যদি সলভ করে দেন, তারা আপনার লয়াল কাস্টমার হয়ে যায়। এটার জন্য গ্রুপটা অনেক বেশি ম্যান্ডেটরি বর্তমানে। তো গ্রুপটা তো বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলি যে আমাদের ফেসবুক মার্কেটিং তো দুই ভাবে হয়, ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এর কথা যদি বলি তাহলে গ্রুপ ওয়ান অফ দি বেস্ট ওয়ে অন ফ্রি মার্কেটিং এর জন্য ফেসবুকে। কারণ হচ্ছে আমি যদি ধরেন এক্সাম্পল, আমি যদি কার ইয়া করতে চাচ্ছি, আমার কার আছে, আমি হচ্ছে কার প্রমোট করবো, আচ্ছা ওয়াচ, তো তাহলে ওয়াচ দিয়ে দেখাই, WTCH ওয়াচ দিয়ে যদি দেখাই তাহলে এখান থেকে হচ্ছে আমি ওয়াচ লিখে সার্চ করার পর এখানে আমার সামনে অনেকগুলো ওয়াচ আসবে। যেমন হচ্ছে এটা অ্যাড রান হচ্ছে, স্পন্সর লেখা আছে। তো আমি এখান থেকে গ্রুপসে চলে যাব। গ্রুপসে যাওয়ার পর এখন দেখেন এখানে ওয়াচ রিলেটেড আমারটা শো করতেছে এবং আদার্স পিপলদের হচ্ছে গ্রুপ গুলো শো করতেছে। তা আমি যদি এখানে যেমন 17,000 মেম্বার আছে, 7,000 মেম্বার আছে, 10,000 মেম্বার আছে, 50,000 মেম্বার আছে, আমি এই ইয়ারগুলোতে জয়েন করে আমার পোস্ট গুলো কি করব, এখানে আপলোড করব। ফার্স্টে হচ্ছে আমাদের পেজে আপলোড করব, পেজ থেকে আমরা গ্রুপে আপলোড করব। আমি পেজে আপলোড করে গ্রুপে কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাই দিই। ধরেন আমি আমার পেজে গেলাম, জি, না না না, পেজের নাম দিয়ে খুলবেন না, এটা একটু ডিফারেন্ট নাম দিয়ে খুলবেন। কারণ হচ্ছে পেজের তো এটা আপনার শপের নাম, না পেজের জন্য হবে বলতে এটা আপনার একটা কমিউনিটি বানানোর জন্য হবে। তো নামটা ওইভাবে দিবেন যাতে অনেকে রিলেট করতে পারে, ঠিক আছে। শুধু ইন্ডিভিজুয়াল আপনার কথা হবে না। তো যেমন হচ্ছে আমি যদি দেখাই, যেমন দেখেন ওয়াচ কালেক্টরস অফ বাংলাদেশ, পুরো বাংলাদেশকে নিয়ে আসছে একসাথে, কিন্তু ওর বিজনেসের নাম কি এটা? ওর বিজনেসের নাম এটা না। তারপর যদি এটা দেখেন ঘড়ি বাজার, ঘড়ি মার্কেট বা ওয়াচ মার্কেট। তারপর যদি এটা দেখেন স্মার্ট ওয়াচ বাই এন্ড সেল বাংলাদেশ, এটা কি ওর ইয়ার নাম, বিজনেসের নাম? এটা এমনি গ্রুপের নাম দিছে। তারপর অ্যাপেল ইউজার কমিউনিটি, দেখছেন? এগুলো হচ্ছে বেসিক্যালি ইয়া। দেন আমি যদি আমার ইয়াতে যাই, পেজে যাই, এন্ড পেজে গিয়ে যদি আমি কোনো কন্টেন্ট আপলোড করি, এক্সাম্পলের জন্য ধরেন আমি এখান থেকে গিয়ে আমার এখানে গেলাম, যার পর এখান থেকে আমি একটা ছবি আপলোড করি। এখন আমার কাছে তো ওয়াচের কোনো ছবি নাই, আমি এমনি একটা পার্সনের ছবি আপলোড করছি ধরেন। সো আপলোড করার পর দেন হচ্ছে আমি এখান থেকে যদি কিছু লিখতে চাই,
ওকে, উনি হচ্ছে ওয়াচ লাভারের ফাউন্ডার এন্ড সিইও, ঠিক আছে। এখন আমি একটা উদাহরণ দিয়ে একটা পোস্ট আপলোড করছি। অনেকে নিজেদের বিজনেসের ফাউন্ডারের ছবি দিয়ে পোস্ট আপলোড করে না, সিমিলার আপলোড করলাম। দেন এখন যদি এই পোস্টটাকে যদি চাই যে আমার গ্রুপে বা হচ্ছে অন্যান্য জায়গায় শেয়ার করব, তাহলে এখান থেকে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে দেন হচ্ছে যে এখান থেকে, এখন তো হয়তো দেখাবে না মেবি, তাও দেখি, এখন হয়তো নতুন গ্রুপ খুলছে একেবারে, সেজন্য হয়তো দেখাবে না। পাবলিক your story হোয়াটসঅ্যাপ, নতুন গ্রুপ যে জন্য দেখাচ্ছে। একটু পুরান হলে দেখবেন এখানে একটা অপশন শো করবে শেয়ার অন গ্রুপ, এটা একটা অপশন শো করবে। সেটার মধ্যে গিয়ে যখন আপনি ইয়া করবেন তখন আপনি আপনার গ্রুপে শেয়ার করতে পারবেন এবং আদার্স যে গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন সেগুলোতে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। অ্যাজ ইট ইজ হচ্ছে করা যায়, ঠিক। এখন তো নতুন, সেই জন্য একেবারে নতুন, যে এই জন্য জয়েন, হ্যাঁ একটু সময় লাগবে, একটু সময় নিয়ে, হ্যাঁ তখন আপনি শেয়ার করতে পারবেন। আর যদি ওইখান থেকে শেয়ার না হয় প্রবলেম নেই, আমি এখানে গ্রুপে এসে শেয়ার করে দিব, ঠিক আছে, ওটাতে সমস্যা নেই। তাহলে ওইখান থেকে না হলে আমি এখান থেকে করে দেবো। তো এটা হচ্ছে বেসিক্যালি মেজর ইয়া হয় যে এখান থেকে গ্রুপের কভার ফটো তো বানাতে পারবেন। ক্যানভাতে গিয়ে আমরা হচ্ছে গ্রুপের কভার ফটো লিখে সার্চ করব। যে আমি যদি এখানে ফেসবুক কভার ফটো লিখে সার্চ করি, ফেসবুক গ্রুপ কভার ফটো লিখবেন। ওকে, এটা হচ্ছে সাইজ 1640x886 বলে 56। এটাতে হচ্ছে বেসিক্যালি ইয়া করতে পারবেন। আর ক্যানভাতে যদি যান, ক্যানভাতে গিয়ে হচ্ছে ইজিলি করতে পারবেন, আমি দেখাই দিই। ক্যানভাতে গিয়ে হচ্ছে বেসিক্যালি এখান থেকে যদি যান, সার্চ বারে লিখে সার্চ করবেন, এইটাই লিখে সার্চ করবেন। ফেসবুক গ্রুপ কভার ফটো, এটা লিখে সার্চ করলাম। দেন এখান থেকে কভার ফটোগুলো চলে আসছে। এটা কিন্তু একটু ওয়াইড হয়, ওয়াইড মানে মানে আড়াআড়ির দিকে বা লম্বালম্বির দিকে একটু বেশি বড় হয় নর্মালি ইয়ার তুলনায়। যেমন এটা দেখেন, এটা একটু বড় না, এটা উপরেরটা তুলনায় উপরেরটা একটু চিকন, এটা একটু বড়, রাইট। সো এটা একটু বড় হয়, কভার ফটো সাইজটা একটু ডিফারেন্ট হয়। আর ট্রাই করবেন যতগুলো ব্যানার ডিজাইন করেন না কেন, সমস্ত ব্যানার ডিজাইন, যেমন আমি আমার একটা ইয়া দেখেন, এখানে লিঙ্কডিন আছে, কাজ করতে প্রচুর বিরক্ত লাগছে। লিঙ্কডিনটা এখন ওপেন করিনি। ওকে, যদি আপনি আমার, এটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল, আপনি যদি আমার লিঙ্কডিন প্রোফাইলে আসেন, আপনাদেরকে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করা দেখাবো। আপনি যদি আমার লিঙ্কডিন প্রোফাইল আসেন তাহলে ব্যানারটা দেখবেন, এখান থেকে আমার প্রোফাইল পিকচারটা আছে এবং এখান থেকে আমার ব্যানারটা ক্রিয়েট করা আছে। ব্যানারে বেসিক্যালি হচ্ছে এই জায়গাটা কিন্তু আমি একেবারে ব্ল্যাঙ্ক রাখছি। কেন ব্ল্যাঙ্ক রাখছি বলুন তো? প্রোফাইল পিকচারটা কিন্তু লিঙ্কডিনে প্রোফাইল পিকচার কিন্তু নিচে থাকে না, একেবারে ব্যানারের উপর থাকে। তো ওই জন্য হচ্ছে বেসিক্যালি অনেক সময় দেখা যায় আমার যদি এখানে যদি আমার এটা থাকে তাহলে দেখা যায় যে এটা কেটে পড়ছে বা হচ্ছে যে দেখা যাচ্ছে না। সেজন্য আমি এতটুক থেকে এতটুক এরিয়া রাখি। আর অনেক সময় দেখবেন বিভিন্ন ইয়ার ক্ষেত্রে দেখবেন কিন্তু একেবারে মিডলে রাখার ট্রাই করবেন।
এদিকেও এরিয়া খালি থাকবে, এদিকে এরিয়া খালি খালি থাকবে। এটা ইউটিউবে ক্লাসে একটু ভালো করে বুঝিয়ে দিব। তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। ব্যানারের ক্ষেত্রে মেজর মিস্টেক কিন্তু ব্যানারের ক্ষেত্রে হয়। আর ব্যানারকে হচ্ছে ফ্রি মার্কেটিং এর জন্য ব্যবহার করা যায়। আপনার ব্যানারে এবং হচ্ছে প্রোফাইল পিকচারে যেহেতু মানুষের ফার্স্ট লুকটা যায় বা হচ্ছে মানুষ ফার্স্ট কিন্তু আপনার ব্যানারটাকে ভালো করে দেখে, তো সেই জায়গা থেকে যদি আপনি ব্যানারে আপনার প্রোডাক্টের প্রমোশন করতে পারেন তাহলে সেটা আরো বেটার হয়। जिनकी आंखों में যেমন দেখেন ওনার প্রোফাইল পিকচারে এখান থেকে এতটুকু এরিয়া কিন্তু ইয়া এবং এতটুকু এরিয়া ইয়া ব্ল্যাঙ্ক করা আছে, শুধু মিডল এতটুকু রাখছে। কেন জানেন? কারণ হচ্ছে মোবাইলের স্ক্রিনে কিন্তু শুধু এতটুকু পর্যন্ত এরিয়া দেখা যায়, এর বেশি এরিয়া দেখা যায় না। কারণ এটা তো লেন্দি, কম্পিউটার স্ক্রিন লেন্দি থাকে কিন্তু মোবাইলের স্ক্রিন তো ছোট। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যদি আমাদের যখন কন্টেন্ট লিখবো ব্যানারে এতটুকু এরিয়ার ভিতরে লেখার ট্রাই করব, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা বললাম যে আমাদের প্রোডাক্টের প্রমোশন করা, সেটা হচ্ছে যেমন এই যেমন দেখেন আমি করছি যেটা, তো চলে গেছে নাকি। যেমন দেখেন আমার বুক লঞ্চ হয়েছে, সো আমি কি করছি ব্যানারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। যখন মানুষ ফার্স্ট আমার ইয়াতে আসবে তখন হচ্ছে আমার বুকটা দেখতে পারবে এবং কখন কিভাবে অর্ডার করবে, রকমারিতে অর্ডার করবে, তারপর হচ্ছে পাবলিশারের যে ইয়াটা আছে সেখান থেকে অর্ডার করবে, সেটা এখান থেকে দেখতে পারবে। সেটা একটা ফ্রি মার্কেটিং এর মতো কাজ করে। এখন হুম দেখি এটা আপনার কতটুকু হয়েছে, আপনার এটা এখনো অপটিমাইজ হয়নি, ক্লিয়ার লিখছে তো এখনো প্রপারলি অপটিমাইজ হয়নি, আরো অপটিমাইজ করতে হবে, আরো কিছু অ্যাড করতে হবে। ওকে, দেন এখন আমরা হচ্ছে যে পেইড মার্কেটিং এর দিকে যাব। পেইড মার্কেটিং এর দিকে যাওয়ার আগে হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাডস লাইব্রেরি নিয়ে কথা বলা হয়েছে আপনাদের ক্লাসে। ফেসবুক অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি নিয়ে কথা বলা নেই আপনাদের যখন ক্লাস করেছে। অ্যাডস লাইব্রেরি নিয়ে কথা বলছে, অ্যাড রান করার আগে কিভাবে কম্পিটিটিভ অ্যানালিসিস করাটা দেখানো হয়নি? আচ্ছা, সমস্যা নেই। এখন হচ্ছে বেসিক্যালি আমাদের ফ্রি মার্কেটিং এর কাজ শেষ। আমরা প্রোফাইল ওপেন করা হয়েছে, পেজ ওপেন করা হয়েছে, গ্রুপ ওপেন করা হয়েছে, এবং আমরা কিভাবে হচ্ছে মার্কেটিং করবো ফ্রিতে সেটাও বেসিক একটা জিনিস আইডিয়া চলে আসে। এখন হচ্ছে পেইডে যাব, অর্থাৎ ক্লায়েন্টের কিন্তু মেজর কাজ থাকে হচ্ছে যে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং এটা সবাই করতে পারে, একটা গ্রুপ খোলা 5 মিনিটের ব্যাপার, পেজ খোলা 5 মিনিটের ব্যাপার, এটা কোনো আহামরি ব্যাপার না। মেইন কাজটা হলো অ্যাড রান করা, এটাকে আমরা ফেসবুক মিডিয়া বায়ার বলি। যারা হচ্ছে যে ফেসবুকে অ্যাড রান করে তাদেরকে মিডিয়া বায়ার বলা হয়। এখন ফেসবুকে অ্যাড রান করার আগে আমাদের মেজর যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে যে আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিস করা, যেটা আমরা ফেসবুক অ্যাডস এর থ্রুতে করি। আমি আজকের ক্লাসে হয়তো ফেসবুক অ্যাডটা পুরোটা দেখাবো না, আমি নেক্সট ক্লাস থেকে ফেসবুক অ্যাড এর ক্লাসটা শুরু করব। এবং হচ্ছে যে আজকে ফেসবুক অ্যাড রান করার আগে আমাদের কি কি জিনিস জানা থাকা দরকার সেটা জিনিস আমরা ইয়া করবো। ফার্স্টে হচ্ছে
ওকে, এখন একটু খেয়াল করেন ফেসবুক অ্যাডটা কিভাবে কাজ করে। বেসিক্যালি আমরা যখন একটা ক্যাম্পেইন রান করি তখন ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন আরো সাব ক্যাম্পেইন কিছু থাকে, এবং এটা করে কিন্তু আমাদের যেমন হচ্ছে যে এক একটা ক্যাম্পেইন বা হচ্ছে এক একটা ফেসবুক অ্যাড কিন্তু এক এক কারণে হয়। আমরা মেজরলি কিন্তু প্রায় কয়েকটা কারণে হচ্ছে যে ফেসবুক অ্যাড রান করা হয়, হয়তো অ্যাওয়ারনেস করার জন্য, না হয় সেলস করার জন্য, না হয় ট্রাফিক জেনারেশন করার জন্য বা লিড জেনারেশন করার জন্য, মেজরলি এগুলোর জন্য করা হয়। সো এটার ক্ষেত্রে হচ্ছে এরকমটা থাকে। দেন এর পরবর্তীতে আমাদের ক্যাম্পেইনটা যদি দেখেন, ফেসবুক অ্যাড স্ট্রাকচার, ফেসবুক অ্যাড এর স্ট্রাকচারটা কিরকম থাকে, আমাদের তিনটা ডাইনামিকে আমরা কাজ করি। একটা হচ্ছে ফার্স্টে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে 80% অফ দি টাইম ইউ ওয়ান্ট টু চুজ কনভার্সন অ্যাজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আমরা বলি। আপনার অবজেক্ট কি বা হচ্ছে আপনি কি কারণে ক্যাম্পেইনটা রান করবেন সেটার 80% ডিপেন্ড করে আপনার এইখানে হচ্ছে যে আপনি করবেন, চুজ করবেন। এখানে আপনি চুজ করবেন যে আপনি কোন ধরনের ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন। সেকেন্ডলি, যখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী আমরা সেকেন্ড স্টেজে আসি, অ্যাড সেট তৈরি করা, যেখানে আমরা মাল্টিপল অ্যাড সেট তৈরি করতে পারি। তো এখানে যদি আমি দেখি সিম্পলিসিটি, ডোন্ট ওভার কমপ্লিকেটেড ইওর অ্যাকাউন্ট উইথ dozens of ad sets, keep it simple। বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, যতটা সিম্পল রাখা যায় সিম্পল। আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো, এখন শুধু ওভারভিউ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ক্রিয়েটিভ অ্যাড করা, যে আমরা ভিডিও অ্যাড করব না, ক্রাউজল অ্যাড করব না, ডাইনামিক অ্যাড করব। যেমন আমি যদি দেখাই মাল্টিপল টাইপস অফ ফেসবুক অ্যাড, ডাইলেক্ট সমস্যা নেই, মাল্টিপল টাইপস দেখেন, মাল্টিপল টাইপস অফ ফেসবুক অ্যাড। দেখেন কতগুলো টাইপসের ফেসবুক অ্যাড থাকে, আমরা মেজরলি কতগুলো অ্যাড গুলো দেখি। ফার্স্ট হচ্ছে আমরা ইমেজ অ্যাড দেখি, অনেকগুলো ইমেজ অ্যাড রান করা হয়। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড কিছু থাকে। তারপর হচ্ছে ভিডিও অ্যাড থাকে, ক্রাউজল অ্যাড থাকে। ক্রাউজল অ্যাড গুলো দেখবেন বেশিরভাগ হচ্ছে যে যারা ওই ফ্যাশন রিলেটেড বিভিন্ন করে, দেখবেন ক্রাউজল করা যায়, এক একটা ইমেজকে সরানো যায়। এর পরবর্তী হচ্ছে কালেকশন অ্যাড, কালেকশন অ্যাডও সিমিলার। তারপর হচ্ছে স্লাইড শো অ্যাড, স্লাইড শো অ্যাড বেসিক্যালি হচ্ছে কিছু প্রেজেন্টেশন আকারে থাকে, কিছু অ্যানিমেশন আকারে থাকে, ওটাকে স্লাইড শো এর মধ্যে দেওয়া হয়। তারপর কিছু থাকে লিড অ্যাড, লিড অ্যাড এর মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন দেখবেন আপনাকে বলবো আপনার ইনফরমেশন দেওয়ার জন্য, নাম, নেম, মোবাইল অ্যাড্রেস, সিটি, এগুলো দেওয়ার জন্য। তারপর হচ্ছে কিছু ডাইনামিক অ্যাড থাকে, কিছু মেসেঞ্জার অ্যাড থাকে। মেসেঞ্জার অ্যাডটা আমরা কমন দেখি, ঠিক আছে, কারণ হচ্ছে মেসেঞ্জার অ্যাডটা কমন দেখার পিছনে মেজর রিজন হচ্ছে মেসেঞ্জার অ্যাডের কস্ট অন কম রাদার দেন এগুলো অ্যাডের তুলনায়। তার পরবর্তী হচ্ছে কারণ হচ্ছে মেসেঞ্জার অ্যাডে যদি আপনার যদি ওয়েবসাইট না থাকে, যাদের ওয়েবসাইট থাকে না বিজনেসে, তারা হচ্ছে মেসেঞ্জার অ্যাড রান করে। যখন আপনার প্রোডাক্টটা দেখবেন, দেখার পর আপনি মেসেঞ্জারে নক করবেন তাদের সাথে কনভার্সন করে তারা আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে ওয়েবসাইট বানানোর কস্টিংটা কমে যায়। যখন আমরা কোনো স্মল বিজনেস ওনার যখন মার্কেটিং করার জন্য আসে, তার কাছে হচ্ছে একটা করার জন্য বা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সেই অ্যামাউন্ট অফ মানিটা নাই। যেমন হচ্ছে অনেকে ই কমার্স বিজনেস স্টার্ট করতে চায়, যেমন আমি অনেক কিছু কথা বলছি, তো একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে আনুমানিক 2 লাখ টাকার মতো লাগে সর্বনিম্ন, সর্বোচ্চ আবার 20 লাখ টাকার উপরে লাগে, সর্বনিম্ন 2 লাখ টাকা শুধু একটা করতে লাগে। তো সে জায়গা থেকে হচ্ছে যে অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না, এই জন্য মেসেঞ্জার অ্যাড রান করা হয়। আর কিছু থাকে স্টোরি অ্যাড, স্টোরি অ্যাড এর মধ্যে হচ্ছে বিভিন্ন সাকসেস স্টোরি ছাড়ে না অনেকে, বিভিন্ন ফিডব্যাক স্টোরি ছাড়ে, বিভিন্ন সাকসেস স্টোরি ছাড়ে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো করি। সাকসেস স্টোরি মেজরলি ছাড়ে যারা হচ্ছে যে অ্যাব্রোডে পড়ালেখা করার জন্য বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, তাদের হচ্ছে যে বিভিন্ন যারা স্টুডেন্টরা অ্যাব্রোডে পড়ালেখা করছে তাদের তাদের দেয়। সিমিলার এখানেও ক্রাউজলের মধ্যে আমরা অ্যাটলিস্ট 2টা থেকে অনেকগুলো করা যায়। তারপর হচ্ছে সিঙ্গেল ইমেজ থাকে, সিঙ্গেল ভিডিও থাকে, স্লাইড শো থাকে, কালেকশন থাকে। বুঝতে পারছেন কয় ধরনের অ্যাড হয়, কয় ধরনের অ্যাড হয় বুঝতে পারছেন? 10 ধরনের অ্যাড হয়, ঠিক আছে।
হুম, ছবি তুলে ফেলেন, ভিডিওতে চাইলে দেখে দেখে স্ক্রিনশট নিন, ভিডিও তো হচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে অ্যাডভার্টাইজিং একটা ফানেল থাকে, আমরা ফানেলের উপর বেস করে করি। আমরা তো ফানেল তো আমি দেখাইছিলাম ফার্স্ট ক্লাসের মধ্যে না, এটা হচ্ছে আরেক ধরনের ফানেল। ফানেলের মধ্যে হচ্ছে এখানে আমাদের কিছু ক্লায়েন্টের কিছু থাকে, ক্লায়েন্টকে আমরা অনেকভাবে ধরি বা কাস্টমারকে আমরা অনেকভাবে ধরি, একটু লিখে রাখেন, এটা লেখা লাগে লিখেন। মেজরলি আমরা তিন ভাবে আমরা ক্লায়েন্টকে করি বা কাস্টমারকে করি। ওয়ার্ম, তারপর হচ্ছে হট। দেখেন, থ্রি টাইপস অফ কাস্টমার বা থাকে, অডিয়েন্স থাকে। হ্যাঁ, অডিয়েন্স থাকে তিন টাইপসের। এখানে কিন্তু অনেকগুলো অডিয়েন্সের দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু তিনটাতেই আমরা করার ট্রাই করি, এতগুলো অনেক সময় থাকে। লেখা হয়েছে? আচ্ছা, কোল্ড ক্লায়েন্ট কারা বা হচ্ছে কোল্ড কাস্টমার কারা? কোল্ড কাস্টমার হচ্ছে যাদের হচ্ছে বেসিক্যালি আমার প্রোডাক্ট সম্পর্কে সে জানছে বা সে হচ্ছে প্রোডাক্ট নেওয়ার জন্য ইন্টারেস্টেড আছে, বাট হচ্ছে এখন সে বাইং মোডে নাই। বাইং মোড বুঝেন, মানে হচ্ছে যখন আমার কেনার ইচ্ছা থাকে সেই মোডে সে নাই, সুইচ হয় আর কি, মেয়েদের মেশে মনে হয় মোড সুইচ হয়। হ্যাঁ, এগুলো ভিডিও হচ্ছে। আচ্ছা, তো কোল্ড হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে যে মোডে, মানে হচ্ছে যে এখন বাইং করা মোডে নাই, বাট হচ্ছে তার প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড আছে। দেন হচ্ছে তারপরে যখন ওই ক্লায়েন্টটাকে আমরা রিমার্কেটিং করি, কোল্ড ক্লায়েন্ট যারা থাকে তাদেরকে হচ্ছে বেসিক্যালি আমরা এখান থেকে ট্রাই করি এখানে সুইচ করার জন্য, যাতে আমরা তাকে রিমার্কেটিং করা থ্রু, রিমার্কেটিং লাগে। রিমার্কেটিং কখন করা হয়? যখন হচ্ছে আমার অ্যাডটা হচ্ছে যে একজন পার্সন একবার দেখছে, বাট হচ্ছে সে বাইং করা মোডে নেই, কিন্তু হচ্ছে সে কিনতে চাচ্ছে, তো তখন আমরা তাকে হচ্ছে যে আমার অ্যাডটা আবার রিপিটেড দেখায়। তো সেক্ষেত্রে হচ্ছে সে তখন আমার যখন বাইং করার মানে মাঝামাঝি অবস্থায় চলে আসে, অনেক সময় নেগোশিয়েট করে না ক্লায়েন্টরা, কাস্টমাররা নেগোশিয়েট করে না যে আমাদের হচ্ছে প্রোডাক্টটা লাগবে, বাট হচ্ছে এখন একটু কমায় দেন ভাই, আর একটু কম হয় না, ডিসকাউন্ট দেওয়া যায় না, এ হয় না সে হয় না, তখন হচ্ছে সেই ক্লায়েন্টটা ওয়ার্ম পর্যায়ে চলে আসে, অর্থাৎ সে মাঝামাঝি অবস্থায় চলে আসে। এখন তখন আমি অ্যাজ এ বিজনেস ওনার তখন আমাকে একটা সেলস স্ট্র্যাটেজি রেডি করে রাখতে হয়, যাতে এরকম কোয়েশ্চেন বা এরকম যখন আজ কেউ পড়বে তখন আমি তাকে কিভাবে হট কাস্টমারে নিয়ে যাবো। হট কাস্টমার কখন হয় ওয়ার্ম থেকে? যখন হচ্ছে সে পুরোটাই হচ্ছে যে আমার থেকে প্রোডাক্ট কেনার জন্য ফুললি রেডি, তখন সে হট কাস্টমারের মধ্যে চলে যায়। তো ওই জায়গা থেকে হচ্ছে আমরা কাস্টমারকে তিন ভাবে ডিভাইড করি। যখন আমাদের কাছে লিড আসে, ধরেন আমি লিড জেনারেশন করলাম, 400টা লিড আসছে, 400টা লিড আসে, এখন যদি 400টা লিডের মধ্যে 400 জন তার বাই করবে না, তখন হচ্ছে আমরা এটাকে তিন ভাবে ডিভাইড করি। তিন ভাবে ডিভাইড কখন কিভাবে করি আমি একদম এক্সাম্পল দিয়ে দিচ্ছি সুন্দর করে, ক্লায়েন্টের জন্য কিভাবে করবেন। 400টা যখন আমাদের কাছে লিড আসবে, সেই লিড গুলোকে আমরা হচ্ছে কল করব। কল করার পর হচ্ছে যে দেখা যাবে যে অনেকগুলো ক্লায়েন্ট বলবে যে ভাইয়া এখন আমি ইন্টারেস্টেড না, বা এখন আমার কাছে বিজি আছে, আর এখন সময় নেই, বা এখন হাতে টাকা নেই। এই এক্সকিউজ গুলো যখন দেয় তখন আমরা সেই কাস্টমারকে কোথায় রাখি? কোল্ডে রাখি। তার পরবর্তীতে যখন একটা কাস্টমারকে আমি আবার কল করলাম, সেকেন্ড কাস্টমারকে, তখন সে আমাকে বলছে এক্সকিউজ কি কি দেবে, তখন বলবো যে ভাইয়া একটু ডিসকাউন্ট দেন, বা হচ্ছে যে ভাইয়া আমার হচ্ছে যে এখন তো আমি কেনার জন্য ইচ্ছা আছে, বাট হচ্ছে এখন কোন একটা প্রবলেম আটকে আছে, এরকম একটা কিছু। কিন্তু হচ্ছে সে ফুললি রেডি, তখন আমি এটা তাকে ওয়ার্মের মধ্যে নিয়ে যাবো। তো তার পরবর্তীতে হটের মধ্যে তখন যারা থাকবে তাদেরকে হচ্ছে বেসিক্যালি যে
এখন কেনার জন্য প্রস্তুত বা হচ্ছে এখন রেডি আছে। আমরা 400টা ক্লায়েন্ট, 400টা লিডকে আমরা তখন এই তিনটা ভাগে যখন ডিভাইড করব, ডিভাইড করার পর আমরা হচ্ছে যে হট যারা থাকবে তাদেরকে তো প্রোডাক্ট সেল করে দিছি, তাদের সাথে আমার এখন কাজ নাই। এখন আমার মেইন কাজ কার সাথে থাকবে? কোল্ড এবং ওয়ার্ম এই দুইটার সাথে থাকবে, কারণ হচ্ছে তাদেরকে এখন আমি প্রোডাক্ট সেল করিনি। তো কোল্ড এর যদি বলি, অনেক সময় দেখা যায় আমরা লিড জেনারেশন করার ক্ষেত্রে কোল্ড এর অনেক সময় বাদই দিয়ে দিই একেবারে, হচ্ছে তার কোনো বাইং করা মুডই নেই। যেমন হচ্ছে যে 1 কোটি টাকার ঘর, ঠিক আছে, এখন সে হয়তো মানে ইচ্ছা করছে, মানে হচ্ছে বা তার ইচ্ছা আছে, ড্রিম আছে, সেজন্য হচ্ছে তার নামটা দিছে এরকম ইয়া, কিন্তু তার কাছে কোনো ক্যাপাবিলিটি নাই বর্তমানে 1 কোটি টাকার ঘর নেওয়ার, তখন তাকে আমরা বাদই করে দিই একেবারে, অর্থাৎ আমাদের এখান থেকে বাদ করে দিই, লিস্ট থেকে বাদ করে দিই। আমরা মেইন কাজটা তখন করি ওয়ার্মের সাথে। তো ওয়ার্মের জন্য আমরা কি কি করি, যেমন দেখবেন বিভিন্ন বাই ওয়ান গেট ওয়ান অফার আনে, তারপর হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট অফার আনে, তারপর হ্যাঁ বিভিন্ন স্পেশাল অফার আনে, সেগুলো আনে কাদের জন্য? ওয়ার্মে যারা থাকে তাদের জন্য। তো তখন হচ্ছে তাদেরকে আমরা যাতে কনভার্ট করতে পারি কি, সে হট ক্লায়েন্টে যাতে কনভার্ট করতে পারি, যারা আমার থেকে যাতে প্রোডাক্টটা নিতে পারে। বেসিক্যালি তখন আমরা হচ্ছে যে এভাবে করে হচ্ছে যে পুরোটা প্রসেস কন্টিনিউ করি। এবং এটা পুরোটাকে ম্যানেজ করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি যেটার নাম হচ্ছে সিআরএম। আপনাদেরকে হয়তো লেখাইছি। সিআরএম হচ্ছে বেসিক্যালি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটা একটা সফটওয়্যার, এটার একটা বড় এক্সাম্পল সফটওয়্যার হচ্ছে জোহো। এটা একটা সফটওয়্যারের নাম। হ্যাঁ, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দেয়, ক্লায়েন্ট এটা বাই করতে হয়, না হয় আমরা এগুলো ম্যানেজ করতে পারি না। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। আর এটা হচ্ছে একটা সফটওয়্যারের নাম দিয়ে দিলাম, এটা আপনার গুগলে লিখে সার্চ করে একটু রিসার্চ করে দেখবেন, জোহো। এটা হচ্ছে যে এই জোহো সফটওয়্যারটা, সিআরএমটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সবগুলো কোম্পানি, বড় বড় অ্যামাজন, তারপর হচ্ছে যে কেপিএমজি, তারপর হচ্ছে আইবিএম, অ্যাপেল, এদের মতো হচ্ছে কোম্পানিরা জোহো সফটওয়্যারটা ইউজ করে। এটার কাজটা কি, মেজর কাজ হচ্ছে আমার কাছে যত ডেটা আসবে, তত ডেটা গুলোকে আমার কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সন বা হচ্ছে একটা হিউম্যান ম্যানেজ করা কিন্তু অনেক টাফ হয়ে যায়। আপনি কয়জন মানুষের নাম্বার ইয়া করবেন, কয়জন মানুষের ইয়া করবেন। তো ওই জায়গা থেকে হচ্ছে তখন, কারণ হচ্ছে অ্যাপেলের ইনকোয়ারি যেগুলো আসে, তখন দেখা যায় যে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম আসে। 10 লাখ কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজ করাটা আপনি জানেন, আপনি 10 লাখ বেশি না, 10 লাখ কন্ট্যাক্ট নাম্বারকে আপনি শুধু 1 ঘন্টা ধরে স্ক্রল করবেন, কিচ্ছু করা থাকে না, শুধু স্ক্রল করবেন, কি হবে বলেন তো? মাথা ঘুরাবে, কারণ এতগুলো নাম্বার যখন আপনার চোখের সামনে থেকে উঠবে তখন মাথা ঘুরাবে অটোমেটিক্যালি। হচ্ছে একটা হিউম্যান ম্যানেজ করা পসিবল না, সেজন্য আমরা সিআরএম ম্যানেজ করি, যেটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন ওয়ার্মে ক্লায়েন্টকে, হট ক্লায়েন্টে আমরা শুধু ডিসকাউন্ট দিয়ে অনেক সময় হয় না। তো তাদেরকে হচ্ছে আমরা যদি মনে করেন ওয়ার্মে ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আচ্ছা আমি কিনবো, বাট হচ্ছে এখন আমার বেতন পাইনি, বেতন পাবো হচ্ছে 25 তারিখে। এখন আমি ওনাকে নক করছি কয় তারিখে? ধরেন 15 তারিখে নক করছে, উনি কিনবে কয় তারিখে? 25 তারিখে। এখন উনি এমনটা হয়, এমনও অনেক সময় হয় যে উনি যে 25 তারিখে আমাকে কমিটমেন্ট দিছে, উনি ওনার কাজের ব্যস্ততার কারণে উনি নিজে বলে গেছে যে উনি আমাকে কমিটমেন্ট দিছে। তখন আমরা কি করি জানেন? তখন আমরা ফলো আপ করি। দেখেন, ফলো আপ লাগে, এটা হচ্ছে সেলস এর একটা স্ট্র্যাটেজি, ফলো আপ করা। ওকে, ওকে, লেখা হয়েছে। ফলো আপটা বেসিক্যালি কিভাবে হয়? ফলো আপটা হচ্ছে যে বেসিক্যালি আমরা 8 টাইমস ফলো আপ করি। অন এন অ্যাভারেজ একটা কাস্টমারকে 8 টাইমস ফলো আপ করতে হয় এই পিরিয়ডে ধরুন। মানে হচ্ছে যে এই 10 দিনের সময় আমাকে তাকে কয়বার নক করতে হবে? 8 বার নক করতে হবে। তাহলে হচ্ছে সে আমার প্রোডাক্টটা কেনার প্রবাবিলিটি বেশি থাকে। এটা সেলস টিমের কাজ, এটা মার্কেটিং টিমের কাজ না। তারপর আমি হচ্ছে যে মার্কেটিং টিমের সাথে সেলস টিমের একটু রিলেশন থাকে, তো ওই জিনিসটা আমাদের একটু জেনে রাখা দরকার। তো আমরা একটা ক্লায়েন্টকে যদি হট ক্লায়েন্টে কনভার্ট করতে হয়, ফলো আপ করতে হবে রেগুলার বেসিসে এবং 8 টাইমস ফলো আপ করতে হবে, তাহলে হচ্ছে যে তাকে আমরা কনভিন্স করতে পারবো। সিমিলার, এটা কিন্তু শুধু প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে না, এটা এভরিথিং, যত কিছু আপনি সেল করতে যান সেটাতেও সিমিলার একই কাজ ব্যবহার হয়। ঠিক আছে? তো এর পরবর্তীতে এখানে হচ্ছে যে অনেকগুলো দেওয়া আছে,
এখানে যেমন দেখেন এটা পুরোটা কিভাবে দেওয়া আছে, যেমন লুকলাইক অডিয়েন্স বেসড অন কারেন্ট কাস্টমার, তখন তারা পোস্ট লাইন থাকে, পেজ ভিউ কাস্টম অডিয়েন্স এন্ড লুকলাইক, দেন হচ্ছে তারা ওয়ার্ম কাস্টমারে থাকে, তারপর হচ্ছে প্রোডাক্ট পেজ কাস্টম অডিয়েন্স টু লোকালাইক, এটা দেখা যাচ্ছে না হয়তো দূর থেকে, ক্রেজি দেওয়া থাকে, তারপর হচ্ছে অ্যাডস টার্গেটেড টু কার্ট, অর্থাৎ যখন একটা কাস্টমার আমরা যেমন অ্যামাজন থেকে বা হচ্ছে কোনো দারাজ থেকে সব থেকে যদি কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি না, অনেক সময় অ্যাড টু কার্ট করা হয় না, তখন তার মানে হচ্ছে আমরা হট কাস্টমার। তখন তাদের ব্যাক এন্ডে তারা হচ্ছে আমাদের ডেটাটা নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার পর আমাদেরকে দেখবেন ওই একটাই সিমিলার একটাই কিন্তু ফেসবুকে বারবার দেখায়। দেখছেন, যদি আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান, যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন 5 মিনিট 10 মিনিট, দেখবেন যে আপনাকে ওই সিমিলার প্রোডাক্টের একটা কিন্তু সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখাবে। এটাকে ডেটা অ্যানালিসিস বলে। তো এটা হচ্ছে যে বেসিক্যালি এটা সবগুলো সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট কোম্পানি করে। যেমন ফেসবুক, আপনি দেখবেন যে ফেসবুকে একটা কন্টেন্ট দেখবেন, এক ধরনের কন্টেন্ট দেখবেন, ওই কন্টেন্টই আপনার সামনে সবসময় দেখাবে। আপনি যদি স্যাড কন্টেন্ট দেখেন, স্যাড কন্টেন্ট সারাক্ষণ দেখাবে। হ্যাঁ, ইয়া, তারপর হচ্ছে যে বিষয় এটা আমি রিসেন্টলি খেয়াল করছি। আমি রিসেন্টলি কয়েকটা স্যাড পোস্ট দেখছি, মাত্র 3-4টা সর্বোচ্চ, এখন দেখি যে রেগুলার খালি স্যাড পোস্টই আসে। হ্যাঁ, কিন্তু না, আমি এগুলোতে নাই, ইয়ে হয় নাই। আচ্ছা, এগুলোতে গেলে লাইফে আজকে এখানে দাঁড়ানো থাকা পসিবল হতো না, টাইম নষ্ট হবে শুধু। আচ্ছা, খেয়াল করেন। তারপর হচ্ছে ক্রস সেলিং এন্ড হচ্ছে এটা এত ইয়া করে লিখছে লয়্যালটি প্রোগ্রাম। সেল আবার দুই ভাবে হয়, সেলের বিষয়ে যদি আমি একটু দেখাই, এটা জানা দরকার। একটা হচ্ছে আপসেল, তারপর হচ্ছে ক্রস সেল। হ্যাঁ, দেখাচ্ছি, আগে লিখেন। আচ্ছা, আপসেল কি এবং ক্রস সেল কি, এটা আমি একদম একটা লাইভ এক্সাম্পল দেই। ধরেন একটা হচ্ছে যে একটা পার্সন হচ্ছে যে বয়স্ক উনি, তো উনি হচ্ছে ওনার এজ কত হবে, প্রায় 60 ইয়ার্স ওল্ড হবে। দেন উনি হচ্ছে একটা সুপার শপে গেছে, উনি ফিশিং করবে, ওনার তো মনে করেন রিটায়ার হয়ে গেছে। তো ফিশিং করার জন্য উনি হচ্ছে যে ওই ইয়া নেয় যে ওটার মাছ ধরার জন্য, এটা কি বলে? হ্যাঁ, আচ্ছা, ওটা কেনার জন্য গেছে। এখন এখানে ইয়াতে যে ছিল, যে ছেলেটা ছিল, ওটা ওনাকে দিচ্ছে, ওনাকে দেওয়ার পর তো বলতেছে যে আপনি যে মাছ ধরবেন, তো আপনি তো রোদের মধ্যে মাছ ধরবেন, আপনার কষ্ট হবে, আপনি কি করেন ছাতাটা নিয়ে নেন, একটা ছাতা নিয়ে নেন। ঠিক আছে, ভালো কথা, ছাতা দিল। এর পরবর্তীতে হচ্ছে আপনি এই যে মাছ ধরবেন, শুধু তো সেই ইয়াটা ফালা রাখলে তো আর হবে না, খানাও দেওয়া লাগবে, খানাটাও নেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনি আবার হ্যাঁ, হ্যাঁ, বসে বসে করবেন, হ্যাঁ, তবে একটা টুল দিয়ে দিচ্ছে। এর পরবর্তীতে আপনি কি সারাক্ষণ খালি না খাই না বসে থাকবেন, কিছু তো চিপস টিপস খাওয়া দরকার, চিপস নেন। তো ওই এখন দেখেন উনি চিন্তা গেছে শুধু একটা জিনিস, ওনাকে দিয়ে দিছে কি ছাতা, খাবারের জিনিস, তারপর হচ্ছে মাছের খাবার, তারপরে টুল, 4টা জিনিস একসাথে বিক্রি করে দিচ্ছে। এটাকে বলা হয় আপনি, হ্যাঁ, এটাকে বলা আপনি, ওই যেমন আপনাদের সাথে করে কসমেটিক্স। হ্যাঁ, এটা হচ্ছে আপসেল বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটাকে হচ্ছে যে আপসেল বলা হয়। এখন বুঝতে পারছেন? আচ্ছা, ক্রস সেল কি? ক্রস সেল হচ্ছে বেসিক্যালি ধরেন আহ, আপসেল ইকুয়াল ফাঁসি না? হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ক্রস সেল। ক্রস সেলটা কি? ক্রস সেল হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি শপে গেছেন, এখন হচ্ছে যে আপনি
ধরেন আমি ধরেন ব্যাচেলর এক্সাম্পল। তো এখন যদি আমাকে যদি বলে যে ভাই আপনি তো 1 কেজি চাল নিতে আসছেন, 1 কেজি চাল দিতে হবে, একটা কাজ করেন আপনি একদম পুরো মাসে বাজার নিয়ে নেন, তাহলে ডিসকাউন্টে দিবে। ওইটা হচ্ছে ক্রস সেল। যখন আমি একটা প্রোডাক্ট নিতে গেছি, সেই প্রোডাক্টটা যখন আমাকে মানে হচ্ছে বাল্কে বা হচ্ছে যে বেশি করে সেল করে দিছে, তখন সেটাকে আমরা ক্রস সেল বলি। ঠিক আছে, একটা হচ্ছে আপসেল, একটা হচ্ছে ক্রস। তো আপসেলে মার্জিন বাড়ে, ক্রস সেলে মার্জিন বাড়ে। যেমন হচ্ছে যে আপসেলে যদি দেখা যায় আমি একটা প্রোডাক্ট 10 টাকার একটা প্রোডাক্ট কিনতে গেছি, আমাকে 90 টাকার সাথে প্রোডাক্ট সেল করে দিচ্ছে, তাহলে টোটাল কত হয়েছে? 100 টাকা। ক্রস সেলেও সিমিলার, আমি 10 টাকার চাল কিনতে গেছি, আমাকে আরো 9 দিনের খানা দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি সিমিলার কাজ করে। তো আমরা হচ্ছে বেসিক্যালি অনেক সময় দেখা যায় একটা কাস্টমার থেকে কিভাবে 10 টাকার জায়গায় কিভাবে 100 টাকা বের করবো, ওই ফোন দিটা হচ্ছে যে আপসেল আর ক্রস সেলের কাজ। ওকে, দেন ক্রস সেলের পরে হচ্ছে লয়্যালটি প্রোগ্রাম। লয়্যালটি প্রোগ্রাম হচ্ছে বেসিক্যালি অনেক সময় দেখা যায় একটা কাস্টমার হচ্ছে আমাদের থেকে কিনলে ওই কাস্টমারটা চলে যায়, মানে ওই কাস্টমারটার সাথে আমাদের সাথে রিলেশন রাখে না। তো ওটা ছোট বিজনেস ওনারা বেশি মিস্টেক হয়। আমরা যখন ওনাদেরকে কনসাল্টিং করি তখন এই জিনিসটা বলি যে একটা কাস্টমার যখন পাইছেন তার সাথে একটা লয়্যালটি একটা সম্পর্ক রাখেন, যাতে সে যাতে আপনার সাথে রিপিটেড আপনার কাছে আসে, তাহলে দেখবেন আপনার কাছে ইয়া হবে না। যেমন আমরা একটা সিম্পল একটা বিজনেসের ভাষায় বলে, এটা আমি আমার বইয়ের মধ্যেও লিখছি যে ডোন্ট সেল প্রোডাক্ট ডোন্ট সেল প্রোডাক্ট, সেল সলিউশন। আপনি সলিউশন সেল করার ট্রাই করেন, প্রোডাক্ট সেল করার ট্রাই করেন না। কারণ হচ্ছে যে সলিউশন মানুষ নিতে চায়, মানুষের প্রবলেম থাকলে মানুষ তখন জিনিস বাই করে, রাদার দেন মানুষ বাই করে না। আমার আজকে কারের প্রয়োজন নাই বিধে আমি কার কিনছি না, শখ থাকলে সেটা জিনিস ডিফারেন্ট। আমার আজকে আইফোনের প্রয়োজন নাই সেজন্য আমি আইফোন কিনছি না, আমার তো নর্মাল ফোন দিয়ে হয়ে যাচ্ছে। তো ওই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের সলিউশন সেল করতে হবে। আর প্রোডাক্টের মধ্যে অনেকগুলো টাইপসের প্রোডাক্ট আছে, লাক্সারি প্রোডাক্ট আছে, নিড প্রোডাক্ট আছে। নিড প্রোডাক্ট যেমন হচ্ছে চা, এটা আমার লাগবেই লাগবে, কিন্তু হচ্ছে যে আমি আইফোন না খেলে যে মরে যাবো এরকমটা না। তো প্রোডাক্টের মধ্যে অনেকগুলো টাইপস থাকে। আর এখন লয়্যালটি প্রোগ্রাম যেটা বললাম, আমরা একটা বিজনেসের ভাষায় একটা কথা বলে, একটা কাস্টমারকে একটা নতুন কাস্টমার আনতে 7 টাকা বেশি খরচ পড়ে, একটা পুরান কাস্টমার আনতে 7 টাকা কম খরচ পড়ে। কেন বলছো বলেন? একটা নতুন কাস্টমার আনতে 7 টাকা বেশি খরচ পড়ে, একটা পুরান কাস্টমার আনতে 7 টাকা কম খরচ পড়ে, কেন? রাইট, আমাকে ট্রাস্ট, হ্যাঁ, পুরান কাস্টমারটা আমাকে ট্রাস্ট করে, বাট হচ্ছে নতুন কাস্টমারটা আমাকে ট্রাস্ট করে না। সো তাকে ট্রাস্ট করার জন্য অনেক সময় লেগে যায়, সেজন্য হ্যাঁ, হ্যাঁ। তো এবার এটা আবার অনেকে লয়্যালটি প্রোগ্রামের থ্রুতে করে। অনেকে দেখবেন না 1 ইয়ারে মেম্বারশিপ দেয়, 6 মান্থের মেম্বারশিপ দেয়। মেম্বারশিপ কেন দেয় জানেন? মেম্বারশিপ দিলে বেসিক্যালি আপনি তাদের সাথে জয়েন থাকবেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, এটা বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্ট করে, মেম্বারশিপের প্রোগ্রামটা রেস্টুরেন্টরা বেশি করে। তাদের হচ্ছে বিভিন্ন, যেমন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তারপর হচ্ছে যে ম্যারেজ ডে, অ্যানিভার্সারি ডে, এগুলোতে হচ্ছে তারা ডিসকাউন্ট দেয়। মেম্বারশিপটা যদি আপনি নেন এটা বেনিফিট থাকে। তারপর হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ হচ্ছে বেসিক্যালি যখন এটা একটু এক্সট্রিম লেভেলে চলে যায়, আর এটা অনেক কম করে। এক্সট্রিম লেভেল এটা অনেক কম করে। পার্টনারশিপ বলতে গেলে আপনার একটা বিজনেসের সাথে আপনি প্রোডাক্ট নিচ্ছেন অনেকদিন ধরে, আপনার তার সাথে ভালো লাগছে, এখন তাকে বললেন যে ঠিক আছে আমি আপনার বিজনেসে ইনভেস্ট করবো, আপনার প্রোডাক্ট সার্ভিস আমার ভালো লাগছে, হ্যাঁ, তখন আমি আপনার সাথে হচ্ছে বিজনেস করতে যাচ্ছি, আমি আপনার সাথে পার্টনার হবো, দেন আমার 50 লাখ টাকা আমাকে 20% আমার ইয়া দিয়ে দেন, সিকিউরিটি দিয়ে দেন, বা পার্টনারশিপ বা শেয়ার দিয়ে দেন, তাহলে তখন এটা একদম এক্সট্রিম লেভেলে চলে যায়। এটা অনেক কম, এই পার্টনারশিপটা অনেক কম, কিন্তু হয়, হয় না যে একেবারে এরকমটা নেই, কিন্তু অনেক অনেক কম হয়। বুঝতে পারছেন এটা মানে ফানেল কিভাবে কাজ করে? ফানেল কিভাবে কাজ করে দেখছেন? কোল্ড কাস্টমার থেকে শুরু করে আমরা একেবারে এটা পর্যন্ত চলে আসি। দেন এর পরবর্তীতে, হ্যাঁ, এটা তো প্রিভিয়াস ইয়াতেও দেখাইছিলাম যে অ্যাওয়ারনেস থাকে, কনসিডারেশন থাকে, তারপর হচ্ছে কনভার্জন থাকে, তারপর তারা হচ্ছে অ্যাকচুয়াল কাস্টমারে চলে আসে। ঠিক আছে, দেন হচ্ছে এটা ব্র্যান্ড রিচ করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, ট্রাফিক আসবে, এঙ্গেজমেন্ট হবে, অ্যাপ ইনস্টলমেন্ট হবে, ভিডিও ভিউ হবে, লিড জেনারেশন হবে, মেসেজ হবে, এটা কনসিডারেশন হয়।
আর কনভার্জনের মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টটা কিনে আমাদের স্টোরটা ভিজিট করে, সেগুলো হচ্ছে কনভার্জনের মধ্যে চলে আসে, দেন হচ্ছে তারা আমার অ্যাকচুয়াল কাস্টমার হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ফানেল হিসেবে কাজ করে। আর তার পরবর্তীতে আমাদের হচ্ছে এখন কম্পিটিটিভ অ্যানালিসিস করতে হবে। কম্পিটিটিভ অ্যানালিসিস কি জিনিস? যেমন এখন বিপিএল চলতেছে না, রানিং আছে না শেষ হয়ে গেছে? চলতেছে, আপনারা জানেন? বাহ, হয়তো মনে করে শুধু ছেলেরা জানে বিপিএল এর খবর। বিপিএল চলতেছে, কখন শেষ হবে? শেষ হবে কখন? কখন শেষ হবে বলেন? হুম, ও ম্যান না। আচ্ছা, এটা কথাটা কেন বললাম, বিপিএল এর কথাটা কেন বলছি, আমি তো খেয়াল ঠিক আছে। বিপিএল এর উদাহরণটা কি জন্য দিতে চাইছিলাম? আচ্ছা, ভালো কথা, হ্যাঁ এখন মনে পড়ছে। কম্পিটিটিভ অ্যানালাইসিস করার জন্য বিপিএল এর উদাহরণটা এই জন্য দিলাম যে যখন বিপিএল এর খেলা হয় বা হচ্ছে ফিফা খেলা হয়, তখন হচ্ছে তারা খেলার আগে বা মাঠে নামার আগে তারা কি করে, তাদের প্রিভিয়াস যতগুলো ছিল, ম্যাচ হয়েছিল, সেই ম্যাচগুলো হচ্ছে তারা একবার দেখে। দেখে তারা দেখে যে তারা প্রিভিয়াস ফিফাতে কেন হেরে গেছে। তাদের হচ্ছে যারা কম্পিটিটর ছিল, হচ্ছে তাদের যারা কম্পিটিশন যাদের সাথে করবে, তারা কিভাবে হচ্ছে তাদেরকে করছে, হারায় দিচ্ছে, সেই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে। এটা সবাই করে খেলার ক্ষেত্রে। খেলার আগে যে মনে করেন আমার পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে আজকে খেলা আছে, তাহলে হচ্ছে যে এখান থেকে আমরা তারা কি করে, বাংলাদেশের টিম কি করে, পুরো একটা হল রুমে বসবে, এরকম একটা স্ক্রিন থাকবে, পাকিস্তানের সাথে প্রিভিয়াস যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো দেখবে। সবগুলো দেখে দেখবে যে পাকিস্তানের যতগুলো টিম মেম্বার থাকে, মেম্বার কত থাকে ক্রিকেটে? 11 না? আর তিনজন ব্যাকআপ থাকে, তিনজন ব্যাকআপ থাকে। আচ্ছা ধরলাম 15 জন, 15 জন হচ্ছে প্রিভিয়াস যারা ছিল, এই 15 জনের বোলিং কিরকম, তাদের ফিল্ডিং কেমন ছিল, ব্যাটিং কিরকম ছিল, সবগুলো তারা অ্যানালিসিস করবে। এর পরবর্তী হচ্ছে তারা খেলতে যাবে। কেন এটা করে বলুন তো? রাইট, নেক্সট টাইম যাতে নেক্সট ম্যাচে যাতে এই ভুলটা যাতে না হয়। তাহলে হচ্ছে আমি যেমন বলেন শত্রুর পয়েন্ট আমরা জেনে যাচ্ছি যে শত্রু আমাদেরকে কিভাবে করবে। এটা কিন্তু রাজার আমলে হইতো, যখন একটা আরেকটা রাজার সাথে যখন থাকতো তখন উজিরকে পাঠাইতো যে যাই লুকায় দেখে আসে ওরা কিভাবে কিভাবে প্ল্যানিং করতেছে। তো ওদের প্ল্যানিংটা দেখে তারপরে এসে তারপর হচ্ছে রাজাকে বলতো, রাজা ওই হিসাবে প্ল্যানিং করতো। ঠিক আছে, তো ওইটা হচ্ছে বেসিক্যালি কম্পিটিটিভ অ্যানালিসিস বলে। সিমিলার আমাদেরও হচ্ছে যেহেতু বিজনেসের ক্ষেত্রে কম্পিটিটর থাকবেই, সেক্ষেত্রে আমরা কম্পিটিটিভ অ্যানালিসিস ফেসবুক মার্কেটিং এর থ্রুতে করি। এটার জন্য আমরা একটা ব্যবহার করি, অ্যাডস লাইব্রেরি। দেখেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, দেখেন এটা লিখেন, হ্যাঁ ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ওকে, আজকে ফেসবুক অ্যাড লাইব্রেরি হচ্ছে যে ক্লাস করাবো না আজকে, শুধু একটা ওভারভিউ দিব জাস্ট, তারপর আমরা পেইড অ্যাড ক্ষেত্রে যাব। সো অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করলে এখানে দেখবো ভিডিওটা প্রচুর লেন্থি গেছে। আচ্ছা, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যখন আসবো তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস থাকবে, যেখানে হচ্ছে আমরা এখান থেকে সার্চ অ্যাডের মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে দেখা যাবে যে আমাদের দুইটা মেজর জিনিস থাকে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে অ্যাড ক্যাটাগরি। বাংলাদেশ বেসিক্যালি এখানে আসছে, আমি যে কোনো কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারবো। যদি আমার ক্লায়েন্ট যদি হয় যে অস্ট্রেলিয়ান কোনো ক্লায়েন্ট, তাহলে আমি এখান থেকে কোথায়
অস্ট্রেলিয়া করে এই তো অস্ট্রেলিয়া যদি আমার ক্লায়েন্ট থাকে তাহলে আমি অস্ট্রেলিয়া কান্ট্রি সিলেক্ট করবো, যে 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 কান্ট্রি থাকবে সে কান্ট্রি সিলেক্ট করবো। দেন আমি এখন বাংলাদেশ ধরলাম। এরপরে অ্যাড ক্যাটাগরির মধ্যে এসে অল অ্যাড এর মধ্যে ক্লিক করবো, নিচেরটার মধ্যে যাওয়ার দরকার নেই, অল অ্যাড এর মধ্যে যাব। এর পরবর্তী এখান থেকে হচ্ছে আমি সার্চ করবো আমার কম্পিটিটরের নাম বা হচ্ছে কম্পিটিটরের প্রোডাক্ট বা হচ্ছে কম্পিটিটরের পেজের নাম। যেমন এক্সাম্পলের জন্য যদি বলি যে আমার হচ্ছে যে বিজনেসের নাম তো এখন কারেন্টলি মনে পড়তেছে না, ধরেন আমি যদি রোলেক্স ধরি, রোলেক্স সচরাচর অ্যাড চালায় না আমার জানা মতে, তারপর দেখি। হ্যাঁ, রোলেক্স এর জিরো। আচ্ছা ধরেন আমার হচ্ছে 10 মিনিট ডিসকাউন্ট আমার হচ্ছে কম্পিটিটর, আয় তো উঠে না, জ্বালায় না আছে। 10 মিনিট ডিসকাউন্টকে চেনেন না? টেন মিনিটস হচ্ছে আমার কম্পিটিটর, তো আমি 10 মিনিটস করে নাম লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেন এখানে তার পেজটা আসছে, পেজের মধ্যে ক্লিক করব। এখন যদি এখানে দেখেন তাদের হচ্ছে কতগুলো অ্যাড চলতেছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। কয়টা অ্যাড চলতেছে? 61। এই 61 অ্যাডকে এবার আপনি দেখতে পারবেন, একদম সবগুলো অ্যাড আপনি ইজিলি দেখতে পারবেন। তারা কি ভিডিও অ্যাড করছে, ক্যাপশনে কি লিখছে, এই সমস্ত জিনিস আপনি এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। তাহলে যদি 10 মিনিট স্কুল যদি আমার কম্পিটিটর হয়, যেমন 10 মিনিট স্কুলের কম্পিটিটর হচ্ছে শিখো, তারপর হচ্ছে উদ্ভাস, এটা হচ্ছে 10 মিনিট স্কুলের আবার কম্পিটিটর। তো হচ্ছে তারা এগুলো নিয়ে কিন্তু নিজেরা ইয়া করে। যেমন হচ্ছে যে আমার দেখতে হবে যে 10 মিনিট স্কুলে প্রফিটেবল অ্যাড কোনটা। আমি যদি একেবারে নিচে চলে যাই, মানে একেবারে নিচে চলে আসি, এই অ্যাডটা কখন রান করা হয়েছে বলুন তো? 13 আগস্ট 2024। কয় মাস আগের অ্যাড এটা? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মান্থ, 6 মান্থ সামথিং হবে, আমি 5 মান্থ ধরলাম। তো 5 মান্থ ধরে একটা অ্যাড রান চলতেছে, তার মানে হচ্ছে এটা প্রফিটেবল অ্যাড। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে 6 মান্থ ধরে তো এখানে তো টাকাটা দিতে হচ্ছে। তো যদি 10 মিনিট স্কুল যদি পার ডে যদি 1000 টাকা করে দেয়, তাহলে হচ্ছে বেসিক্যালি 1000 টাকা করে দিলে তাদের যদি 2000 বা 3000 টাকা না উঠে, তাহলে কি একটা রান রাখছে? যদি এরকম হইতো যে 1000 টাকা দিচ্ছে, 200 টাকা উঠতেছে, 800 টাকা লসে হচ্ছে, একটা কি চলতো? স্টপ করে দিত না? তার মানে 6 মাস ধরে বা 5 মাস ধরে যেটা একটা রান রাখছে, তার মানে হচ্ছে এটা প্রফিটেবল একটা। তাহলে এটাকে আমার পুরোটা অ্যানালাইসিস করে ফেলতে হবে, যদি এটা আমার মানে হচ্ছে যে ক্লায়েন্টের ইয়া রিলেটেড হয়, প্রোডাক্ট রিলেটেড হয়। ঠিক আছে, পুরোটা অ্যানালাইসিস করে ফেলবো যে তারা কোন ক্যাপশনটা দিছে, ক্যাপশনে কি লিখছে, ভিডিও কি দিছে, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করলে তাহলে দেখা যাবে এখান থেকে আমাদের 50% অ্যাড রেডি। অর্থাৎ একটা অ্যাড রেডি করার জন্য 50% আইডিয়া আমাদের এখান থেকে পেয়ে যাবো। পরবর্তীতে নিজেদের মতো করে আরো 50% অপটিমাইজ করে দেন হচ্ছে আমরা একটা রান। বুঝতে পারছি বিষয়টা? তো যেমন হচ্ছে আমরা এটা কিন্তু নেক্সট ক্লাসে যখন দেখবো তখন আমরা এটাকে একটা উদাহরণ দিয়ে আমরা নেক্সট ক্লাসে ফুল একটা অ্যাড রান করার ট্রাই করবো। ঠিক আছে? কিসে? হ্যাঁ, পেজের ভিতরে অনেক সময় আসে, অনেক সময় আসে, অনেকের আবার আসে না। ওটা ইয়াতে থাকে, সিক্রেটে থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন অ্যাডস লাইব্রেরি বিষয়টা? এটা হচ্ছে আর আমরা নেক্সট ক্লাসে এটার হেল্পে আমরা হচ্ছে একটা কম্পিটিটরের অ্যাডকে অ্যানালাইসিস করে আমাদের নিজেদের একটা অ্যাড অপটিমাইজ করবো। এর পরবর্তীতে আমরা একটা অ্যাড রান করবো। ঠিক আছে, এখন আমাকে ইয়া করে দেন একটা ফেসবুক